সো একটা স্ট্র্যাটেজি তোমাকে ফলো করতে হবে পরীক্ষার হলে। যে স্ট্র্যাটেজিটা ফলো করলে একটা মোটামুটি ধরনের প্রিপারেশন থাকলে, সেই মোটামুটি প্রিপারেশন থেকে কিভাবে আসলে তোমার একটা এ প্লাস এর মতো মার্কস তুলতে পারে, সেটাই আমি তোমাকে দেখাবো। সো লেটস স্টার্ট দ্য 5 থিংস অ্যাবাউট এইচএসসি এক্সাম। প্রথম ব্যাপার যেটা, সেটা হলো মাথা ঠান্ডা রাখা। কেন এবং কিভাবে মাথা ঠান্ডা রাখাটা কেন জরুরি? দেখো, মানুষের এটা যদি হয় মানুষের ব্রেন, তাহলে ব্রেনের যে পারফরমেন্স, অর্থাৎ বিপি, যে পারফরমেন্স যেটা আছে, এটা হচ্ছে প্রপোর্শনাল টু 1/, মাথা গরম অর্থাৎ এইচ অর্থাৎ বি হট। তার মানে হচ্ছে ব্রেনের যে গরম হয়ে যাওয়ার। হ্যাঁ, এটা যদি অনেকটা ফানি, বাট সত্যি ব্যস্তানুপাতিক ওয়েতে এটা রান করে। তোমার ব্রেনটা যদি আগে অনেক গরম হয়ে যায়, দেখবা যে তুমি a+b² সূত্র তুমি পরীক্ষার হলে পারতেছো না। এটা হয় ভাইয়া। তুমি অনেক বেশি প্র্যাকটিস করার পরেও শুধুমাত্র ব্রেন গরম হয়ে যাওয়ার কারণে ইজি ইজি জিনিস তুমি পারবা না। এটা পরীক্ষিত। তো এটা মাথায় রাখতেই হবে। তো যে কোনো অবস্থায় নিজের মাথাটাকে ঠান্ডা রাখতে হবে। তারপর দেখো, পরের কোশ্চেনটা আসে ভাই, কিভাবে মাথা ঠান্ডা রাখা যায়। মাথা ঠান্ডা রাখার সবচেয়ে ভালো ওয়ে যেগুলো আছে, সেগুলোর মধ্যে একটা যদি আমি বলি, সেটা হলো যে স্ট্রেস ফ্রি থাকা। অন্তত পরীক্ষার ওয়ান, মানে কি বলা যায়, 7 দিন আগে, ঠিক আছে, স্ট্রেস ফ্রি থাকা। পরীক্ষার 7 দিন আগে থেকে প্র্যাকটিস করতে হবে তোমাকে স্ট্রেস ফ্রি থাকার। অর্থাৎ তোমার মাথাকে এইটা তোমার সিগন্যাল দিতে হবে, এই সিগন্যালটা দিতে হবে যে ভাইয়া, সামনে যে পরীক্ষা আসতেছে এই পরীক্ষাটা অন্যান্য পরীক্ষার মতোই একটা পরীক্ষা, এটা স্পেশাল কিছু না। যখনই তুমি চিন্তা করবা যে এই পরীক্ষাটা তোমার লাইফটা ডিফাইন করে দিচ্ছে, এই পরীক্ষা তোমার লাইফের সবকিছু, তখনই কিন্তু প্রবলেমটা তৈরি হয় এবং পরীক্ষার পারফরমেন্সটা কমে যায়, স্ট্রেসটা আপ হয়। আর স্ট্রেস যদি বাড়ে, তাহলে ডেফিনেটলি তোমার এই যে ব্রেনটা অনেক বেশি গরম হয়। আর ব্রেন যখন বাড়ে, গরম হওয়াটা বাড়ে, তত তোমার ব্রেনের পারফরমেন্সটা কমে যায়। আই থিঙ্ক বুঝাইতে পারছি। এর পরবর্তী যে চারটা ধাপ আছে আমি যেটা দেখাবো, এগুলো কিন্তু তোমাকে আরো বেশি হেল্প করবে মাথা ঠান্ডা রাখার জন্য। তো পরের গুলো একটু খেয়াল, পরেরটা একটু খেয়াল করো। যে প্রশ্নের প্যাটার্ন ধরতে পারা। কোশ্চেন পেপার হাতে পাওয়ার পরে প্রথম ব্যাপার মাথা ঠান্ডা রাখা তো অবশ্যই, দ্বিতীয় ব্যাপার হচ্ছে প্রশ্নের প্যাটার্ন ধরতে পারা। অর্থাৎ কোশ্চেনটা কি তোমার হার্ড হয়েছে নাকি ইজি হয়েছে, এটা যেমন ধরতে পারা একটা আর্ট, ঠিক তেমনি তোমাকে আরেকটা জিনিস ধরতে হবে যে কোন কোয়েশ্চেনে কতটুকু টাফ আর কতটুকু ইজি করা হয়েছে, টাফ এবং ইজি। তো এই জিনিসটা যদি ধরতে পারো, তাহলে তোমার জন্য অনেক বেশি কি বলা যায়, একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে। কারণ তুমি বুঝতে পারবা যে পরের পয়েন্টটাই, যে তুমি সব থেকে সহজ প্রশ্ন দিয়ে কোশ্চেন আনসার দেওয়া শুরু করবা। দেখো, কোশ্চেনের কিছু ব্যাপার থাকে, কিছু কোশ্চেন থাকে অনেক ইজি। হ্যাঁ, তো ওইটা হচ্ছে প্রথমে তুমি সলভ করবা। দ্বিতীয়তে এসে যেটা সলভ করবা সেটা হলো এই প্রথমটার ইজি থেকে একটু হার্ড, একটু হার্ড। থার্ড রাউন্ডে এসে তুমি সলভ করবা তোমার মোটামুটি যে আহ বলা যায় যে বেশি হার্ড যেগুলা, ওইগুলা। ঠিক আছে। সো যদি তুমি সেকেন্ড রাউন্ড পর্যন্ত ভালো মতো রান করতে পারো, তাহলে কিন্তু তুমি এখান থেকে প্রায় 5টার মধ্যে 2 থেকে 3টা তুমি খুব ভালো মতো আনসার করতে পারবে, খুব ইজিলি, অল্প সময়ের ভিতরে। যখনই তুমি এগুলা পারবা, তাহলে এখান থেকে যে তোমার মোটিভেশন গেইন হবে, ওই মোটিভেশন গেইন দিয়ে কিন্তু তুমি পরবর্তী যে হার্ড কোয়েশ্চেন আছে ওগুলো ইজিলি করতে পারবা। তোমার ব্রেন গরম হবে না। যখন তোমার ব্রেনটা হট হয়ে যাবে, তখনই কিন্তু তুমি এই যে বেশি কঠিন জিনিসগুলো পারবা না। সো আই থিঙ্ক বুঝতে পারতেছো একটার সাথে আরেকটা রিলেশন কি। পরে যেটা, সেটা হলো রিভাইজ করতে পারা। দেখো, কোশ্চেন পারা এবং প্রবলেম সলভ করে দেয়া দিয়ে আসা, এটা আসলে একুরেসিটা ডিফাইন করে না। তুমি পরীক্ষায় প্রবলেম সলভ করার সময় কিছু সিলি মিস্টেক হয়ে যাইতে পারে, যে তুমি দেখা গেল যে তুমি 4-এর জায়গায় তুমি 8 দিয়ে আসলা। ঠিক আছে, 8 দিয়ে আসলা, ইংলিশ আর বাংলাতে একটা প্রবলেম হয়ে গেল, কিংবা ক্যালকুলেশনের প্রবলেম হয়ে গেল। ঠিক আছে, ক্যালকুলেশনের প্রবলেম হয়ে গেল, তুমি ক্যালকুলেশন করতে যায়, দ্রুত সলভ করতে যায়, তুমি কিছু একটা প্রবলেম করে দিয়ে আসলে, তাহলে 10-এর মধ্যে তোমার হুদাই প্রবলেম, কি বলা যায়, ক্যালকুলেশনের কারণে তোমার 2 মার্ক কমে গেল। তাহলে এটা কি কখনো ফেয়ার হবে না? তোমার যেহেতু অ্যাকুরেসিটা বাড়াইতে হবে, বেশি মার্ক তোমার পাইতে হবে, তাহলে ডেফিনেটলি তোমার একটা রিভাইজ দেওয়া প্রয়োজন, যাতে করে কোনো কিছু মিস হয়েছে নাকি, কোনো একটা জায়গায় ভুল গেছে, এই জিনিসগুলো যাতে তুমি ধরে ফেলতে পারো। আই থিঙ্ক বুঝাইতে পারছে। পরে যেটা, সেটা হলো এটা সবার ক্ষেত্রেই হচ্ছে, এটা ম্যান্ডেটরি বলবো না আমি, বাট যারা হচ্ছে সায়েন্সের আছে তাদের ক্ষেত্রে এটা তেমন একটা ডিফার করে না, বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। বাট বায়োলজির ক্ষেত্রে হয়তো একটু ডিফার করে, যে হ্যাঁ, লেখাটা সুন্দর হওয়া লাগে, কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের ক্ষেত্রে লেখা অতটা সুন্দর না হলেই চলে। বাট যারা আর্টস, কমার্স যারা পরীক্ষা দিবা, তাদের ক্ষেত্রে ডেফিনেটলি ডেফিনেটলি লেখাটা সুন্দর হওয়াটা জরুরি। কারণ এখানে অনেক বেশি সৃজনশীল দিয়ে আসতে হয়, এবং টিচাররা আসলে ওই লেখাগুলার উপরে আসলে মার্ক দেয়, এটাই বাস্তবতা।
টিচারদের এত সময় নাই বসে বসে পৃষ্ঠা পর পৃষ্ঠা কে কি লিখছে এটা ধরে ধরে বের করে পড়বে। তারা দেখবে যে লেখাগুলো পড়তে ইজি, দেখতে সুন্দর, মানে খুব গুছানো ওয়েতে আছে, ওইটাই তারা আসলে মার্কস দিবে। আর আরেকটা ট্রিক্স তোমাদের জন্য বলে দেই, তোমরা একটু বিভিন্ন ধরনের কলম, মানে বিভিন্ন রঙের কলম ইউজ করতে পারো, এবং একটা পরিপাটি একটা খাতা জমা দিয়ে আসতে পারো, যেটা টিচারের কষ্ট যাতে না হয়। বেশি চিত্র দিতে পারো, যাতে করে টিচাররা দেখা মাত্র বুঝতে পারে যে ওই রিলেটেড চিত্র দেখে বুঝতে পারে যে এই ছেলেটা এই জিনিসটা বুঝছে। তাহলে আর এটা পুরোটা পড়বে না, রাইট দিয়ে দিবে। তাহলে চিত্র বেশি দেওয়ার চেষ্টা করবা। তারপর তোমার হচ্ছে লেখাটা গুছানোর চেষ্টা করবা, বিভিন্ন জাতের কলম কলম ইউজ করে দিয়ে আসতে পারো যাতে করে পরিপাটি হয় ব্যাপারটা। এভাবে যদি করতে পারো তুমি একটা ভালো মার্কস কিন্তু পাবা। সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।